নিঃশব্দে রাত নামে। ঘড়ির কাঁটায় ঠিক 10টা। ঘন অন্ধকারে মিশে যায় দিনের সব আলো, সব শব্দ। চারপাশে শুধু নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতা ভেদ করেই আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার সব অলিক কল্পনার সঙ্গী হতে চলেছি আমি, অশরীরী। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন তাদের জন্য রাত 11টা মানেই অপেক্ষার সমাপ্তি। আজ আমরা এসেছি এপিসোড 39 নিয়ে। আজ আপনাদের জন্য অপেক্ষা করছে দুটি এমন মর্মস্পর্শী ও হৃদয় কম্পন সৃষ্টিকারী ঘটনা, যা শুনলে আপনার এই পরিচিত পৃথিবীটাই অচেনা লাগবে। কানে শোনা প্রতিটি ফিসফিসানিতে মনে হবে কোনো অদেখার নিঃশ্বাস, পিছনে পড়ে থাকা প্রতিটি ছায়ায় মনে হবে কোনো অনুসরণকারীর উপস্থিতি। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন পাবনা জেলার এক সাহসী যুবক। তার নাম রিয়াদ। অসংখ্য ধন্যবাদ রিয়াদকে তার এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। তিনি যা দেখেছেন, শুনেছেন, তা তাকে মাসের পর মাস নিদ্রাহীন করে রেখেছিল। এবং তিনি শপথ করে বলেছেন, তার বলা প্রতিটি শব্দই বাস্তব, প্রতিটি বিস্তারিতই সত্য। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই বাস্তব, এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি সাহসী, যদি আপনি আজকের আতঙ্কের গভীরে নামার মতো মানসিক শক্তি রাখেন। প্রথম ঘটনা, পাবনার নিষিদ্ধ শেওড়া গাছ, যেখানে শিকড়ের নিচে শুয়ে আছে অবর্ণনীয় সত্য। পাবনা জেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি, নদী, মাটি আর সরল মানুষের একটি প্রাণবন্ত এলাকা। কিন্তু এই জেলারই একটি প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে যে ঘটনাটি লুকিয়ে আছে, তাই এই এলাকার সবচেয়ে অন্ধকার ও নিষিদ্ধ রহস্য। গ্রামটির আসল নাম রিয়াদ দেননি নিরাপত্তার খাতিরে। তিনি শুধু এতটুকু বলেছেন, এটি পাবনা সদর থানার অন্তর্গত পদ্মা নদীর একটি শাখা নদীর তীর ঘেঁষা গ্রাম। গ্রামের একেবারে দক্ষিণ পূর্ব প্রান্তে একটি পুরনো ও বিশালাকার শেওড়া গাছ দাঁড়িয়ে আছে। স্থানীয়রা এই গাছটিকে ডাকে কান্নার গাছ বা ভূতের বাসা। গাছটির চারপাশে প্রায় 5 কাঠা জমি ফাঁকা। সেখানে কোনো ঘরবাড়ি নেই, চাষাবাদ হয় না, এমনকি গরু ছাগল পর্যন্ত সেই দিকে যায় না। সন্ধ্যা নামতেই গ্রামের লোকজন দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ তাদের বিশ্বাস গাছটিতে কোনো মানবাত্মা বাস করে না, বাস করে একাধিক অমানবিক বিকৃত শক্তি। রিয়াদ প্রথমে এইসব ঘটনাকে উড়িয়ে দিতেন। তিনি একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যুক্তিবাদী মানুষ। 2023 সালের অক্টোবর মাসে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান তিনি। সেই বন্ধুর বাড়ি ওই গ্রামেই। এক রাতে চায়ের টেবিলে আলোচনার এক পর্যায়ে সেই শেওড়া গাছের গল্প ওঠে। রিয়াদ হেসে বলেন, এসব গাঁজনির গল্প। আজকে রাতেই আমি যাব সেখানে, রেখে আসবো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড লিখে একটা কাগজ গাছের ডালে বেঁধে, প্রমাণ হয়ে যাবে। গ্রামের বৃদ্ধরা, তার বন্ধুর দাদাও তাকে বাধা দিলেন। বললেন, বাবা তুই যাস না, ওই গাছের নিচে অতীতের এক কলঙ্কিত ইতিহাস চাপা আছে। ওটা শুধু গাছ না, ওটা একটা দরজা, যে দরজা খোলা হয়নি কখনো। কিন্তু রিয়াদ ছিলেন অটল। তিনি তার স্মার্টফোনে ফ্ল্যাশলাইট জ্বালালেন, একটি নোটবুক আর পেন নিয়ে রওনা দিলেন রাত 9:30 নাগাদ। তার বন্ধু তাকে সঙ্গ দিতে অস্বীকার করল। সে শুধু বলেছিল, তুই যদি ফিরে আসিস আর কখনো এই ঘটনা নিয়ে হাসবি না। রিয়াদের ভাষায়, গাছটার দিকে যাওয়ার পথটাই প্রথম বিভীষিকা। গ্রামের শেষ বাড়িটার পর থেকে একটা মেঠো পথ চলে গেছে ধান ক্ষেতের পাশ দিয়ে। সেদিন অমাবস্যার রাত। আমার ফোনের আলো ছাড়া চারপাশে নিবিড় অন্ধকার। কিন্তু আমি লক্ষ্য করলাম, যতই আমি গাছের দিকে এগোই, আমার পিছনে একটা অস্বস্তি যেন লেগেই আছে। মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। আমি থেমে পেছনে ফিরে তাকাতেই সেই অনুভূতি সারাইয়ে যেত। আবার হাঁটতে শুরু করলেই ফিরে আসত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল শব্দ। ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটার সময় আমার পায়ের শব্দ ছাড়াও আর এক জোড়া পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, হালকা, ঠিক যেন খালি পায়ে কাদার ওপর হাঁটার শব্দ। আমি দাঁড়ালে সেটাও দাঁড়াতো। আমি বিশ্বাস করিনি তখনও, ভেবেছিলাম হয়তো আমারই মনের ভুল। কিন্তু যখন আমি গাছটার প্রায় 100 গজের মধ্যে পৌঁছালাম, তখনই পরিবেশটা একদম বদলে গেল। হঠাৎ করেই এক দমকা ঠান্ডা হাওয়া বইল, যেন ফ্রিজের ভেতর ঢুকে গেছি। গায়ের লোম দাঁড়িয়ে উঠল, আর তার সঙ্গে এলো এক অদ্ভুত গন্ধ, গুঁড়ো মাটির গন্ধ, পচা ফুলের গন্ধ আর তাজা রক্তের গন্ধের মিশ্রণ।
আমার ফোনের আলোয় গাছটা দেখা শুরু হলো। সত্যিই বিশাল। কাণ্ড এতটাই চওড়া যে 3 জন মানুষ হাত ধরে ধরলেও পরিবেষ্টন করা যাবে না। ডালপালাগুলো যেন অসংখ্য হাত বাড়িয়ে রেখেছে। শিকড়গুলো মাটি ফাড় করে বেরিয়ে এসেছে যেন কোনো দানবের আঙুল। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো গাছের গোড়া জুড়ে ছিল কয়েকটি সাদা কাপড়ের টুকরো আর নরম কাঠ দিয়ে বানানো অস্পষ্ট মূর্তি, যেগুলো মানুষের আকৃতির কিন্তু মুখবিহীন। সেগুলোতে লাল রঙের দাগ ছিল। পাশেই পড়েছিল কয়েকটা ভাঙা শাখা, সিঁদুরের ডিব্বি আর একটি মাটির ব্যাংক। আমি ক্যামেরা খুলে 2-1টা ছবি তুলতেই আমার ফোনের স্ক্রিন হঠাৎ ঝাপসা হয়ে গেল। ইন্টারফারেন্সের শব্দ হতে লাগলো। আমি দেখলাম আমার নিজের ছবিটাই স্ক্রিনে ভেসে উঠছে, কিন্তু ছবিতে আমি একা নই। আমার পিছনে গাছের ডালে ঝুলছে এক সাদা পোশাকের ঝাপসা মূর্তি। আমি চমকে পেছনে ফিরে তাকালাম, কিছুই নেই, কিন্তু স্ক্রিনে সেই ছবি তখনও আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করেছি। ঠিক তখনই আমি প্রথম ওই আওয়াজটা শুনি। এটা ছিল কান্নার শব্দ, কিন্তু মানুষের কান্না না। এটা ছিল অনেকটা বিড়ালের ডাকের মতো, কিন্তু তার চেয়েও করুণ। আর তার ভেতরেই মিশেছিল একটা শিশুর কণ্ঠস্বরের মতো ফিসফিসানি। শব্দটা আসছিল সরাসরি গাছের গুড়ি থেকে, যেন গাছটাই কাঁদছে। আমি নড়তে পারছিলাম না, আমার শ্বাস আটকে যাচ্ছিল। তারপরই ঘটল সবচেয়ে ভয়াবহ ব্যাপার। গাছের গুড়ির পাশে যেখানে শিকড়গুলো জট পাকিয়ে আছে, সেখান থেকে মাটির গর্তের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। একদম স্পষ্ট, মানুষের হাত। কঙ্কালসার, ময়লা কাদায় ভরা। সেই হাতটা মুষ্টি বেঁধে মাটির ওপর আঘাত করতে লাগলো। 1 বার, 2 বার, 3 বার, ঠিক যেন কেউ ভেতর থেকে বেরোতে চাইছে। আমি চিৎকার করে দৌড় দিলাম। যেদিক দিয়ে আসছিলাম সেই পথ ভুলে গিয়ে আমি ছুটতে লাগলাম ধান ক্ষেতের মধ্যে দিয়ে। পিছলে সেই করুণ কান্নার আওয়াজ আরও জোরালো হতে লাগলো। মনে হচ্ছিল শিকড়ের নিচ থেকে অসংখ্য কণ্ঠ একসাথে কাঁদছে। আমি যত দৌড়াতাম ততই মনে হতো সেই শব্দগুলো আমার পিছু নিচ্ছে, আমার কানের পাশে ফিসফিস করছে। হঠাৎ আমার পা একটা গর্তে আটকে গেল। আমি পড়ে গেলাম। ফোনটা হাত থেকে ছিটকে দূরে চলে গেল। আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। আমি মাটির উপর শুয়ে শুধু কাঁপছিলাম। আমার ঠোঁট দিয়ে নামাজের আয়াত বেরোতে চাইছিল না। তারপর আমার মাথার উপরে শোনা গেল একটি নিঃশ্বাস, বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস, আর একটা শব্দ। আমি সাহস করে ওপরে তাকালাম। আমার উপরেই গাছের একটা নিচু ডালে ঝুলছে একজন নারী। তার লম্বা কালো চুল মুখ ঢেকে রেখেছে। তার পরনের নীল শাড়িটা মাটি ছুঁয়ে আছে। সে নড়ছিল না, কিন্তু আমি বুঝতে পারলাম সে আমাকে দেখছে। তারপর খুব ধীরে তার মুখ থেকে চুলগুলো সরে গেল। মুখটা ছিল একদম ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো ছিল না, খালি গভীর গর্ত। সে তার মুখ হাঁ করল। ভেতরে কিছুই নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের গভীর থেকে আবারও সেই শিশুর কণ্ঠস্বরের ফিসফিসানি ভেসে এলো, বাবা, বাবা, উদ্ধার করো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে বন্ধু ও গ্রামের লোকজন আমাকে ধান ক্ষেতের পাশেই অচেতন অবস্থায় পায়। আমার জ্বর ছিল 104 ডিগ্রি। আমি 1 সপ্তাহ ধরে জ্বর আর প্রলাপ বকেছি। এরপর আমি স্থানীয় এক বৃদ্ধের কাছে যাই, যে অতীতের ইতিহাস কিছুটা জানে। তিনি বললেন সেই শ্যাওড়া গাছের নিচে একটি ভয়াবহ কাহিনী চাপা আছে। 1947-এর দাঙ্গার সময় ওই গ্রামে এক হিন্দু পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। পরিবারের মা, বাবা ও 2 কন্যা সহ 4 জনকে বেঁধে গাছের নিচে জীবন্ত পুঁতে ফেলা হয় বলে শোনা যায়। তারপর থেকে ওই গাছটা জীবিত হয়ে ওঠে। 80-র দশকে এক দম্পতি প্রেম করে পালিয়ে এসে সেই গাছের নিচে আশ্রয় নেয়। পরের দিন তাদের উভয়েরই মৃতদেহ পাওয়া যায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায়, যদিও কেউ দেখেনি কে বা কি তাদের ঝুলিয়েছে। 90-এর দশকে এক সাধক ওই গাছের নিচে তপস্যা করতে গিয়ে পাগল হয়ে যান। তিনি বলতে থাকেন গাছের শিকড়ের নিচে একটি শিশুর আত্মা তাকে ডাকছে, যে কিনা পৃথিবীর আলো দেখেই মারা গেছে এবং সে চায় না অন্য কেউ আলো দেখুক। রিয়াদের শেষ কথামালা। সেই দিনের পর আমি আর কখনো যুক্তিবাদী হইনি। আমি জানি আমি কি দেখেছি। গাছটা শুধু একটা গাছ নয়, সেটা একটি সমাধি, একটি ফাঁদ আর একটি অবর্ণনীয় বেদনার প্রবেশদ্বার। আমি গ্রাম ছেড়ে চলে এসেছি, কিন্তু এখনও রাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় আমার জানালার বাইরে দূরে কোথাও একটি নীল শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, আর আমার কানে ভেসে আসে সেই একই ফিসফিসানি, বাবা, বাবা, উদ্ধার করো। আমি উদ্ধার করতে পারবো না, কারণ যা নিষিদ্ধ তাকে স্পর্শ করার শক্তি
কারো নেই। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। গাছটি কি সত্যি শুধুই গাছ, নাকি অশরীরী শক্তির একটি বাসস্থান? রিয়াদের দেখা নারী কে, আর শিকড়ের নিচে আটকে পড়া শিশুর আত্মার কাহিনী বা কি? প্রশ্ন রয়ে যায়। এখন একটু বিরতি নিন। আপনার চারপাশের নিস্তব্ধতা কেমন লাগছে? মনে হচ্ছে না সেই নিস্তব্ধতা যেন একটু বেশি ভারী? কারণ রাত 10টা মানেই অশরীরীর রাত। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এখন চলুন দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলার এক সাংবাদিক। তার নাম তানভীর হোসেন। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাইকে এক ভয়ঙ্কর সাংবাদিকতা ও ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার কথা আমাদের জানানোর জন্য। তার পাঠানো ঘটনাটি শুধু একটি পরিত্যক্ত বাড়ি ও কুয়োর গল্প নয়, এটি একটি সম্পূর্ণ ভুতুড়ে ইকোসিস্টেমের ঘটনা যা স্থানীয়দের জীবনকে অচল করে দিয়েছে। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, লক্ষ্মীপুরের অভিশপ্ত কূপ, যেখানে ডুব দিলে ফিরে আসে শুধু প্রাণ, ফিরে আসে অন্য কিছু। লক্ষ্মীপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নূরনগর নামের একটি এলাকায় একেবারে বড় বড় জঙ্গল আর পানির ধারের মধ্যে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। বাড়িটির ইতিহাস কারো কাছে পরিষ্কার নয়। স্থানীয় প্রবীণদের কাছ থেকে যেটুকু জানা যায় সেটা হচ্ছে 20 শতাব্দীর শুরুর দিকে এটি নির্মিত হয়েছিল। জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অপকর্মের জন্য কুখ্যাত। ধারণা করা হয় তিনি তার শতাধিক ভৃত্য, অসংখ্য বিরোধী পক্ষ ও নিরীহ মানুষকে সেই বাড়ির পেছনের বিশাল কূপে ফেলে হত্যা করতেন। 1947 সালে দেশভাগের সময় জমিদার পরিবার রাতারাতি উধাও হয়ে যায়। কথিত আছে পালানোর আগের রাতে জমিদার স্বয়ং তার স্ত্রী, 2 পাগল ছেলে ও শেষ কর্মচারীদের সেই কূপে ফেলে দেন, যাতে তার রহস্য ও সম্পদের গল্প কেউ জানতে না পারে। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত, কিন্তু কূপটি রয়ে গেছে। স্থানীয়রা এই কূপটিকে ডাকে কালা পানির কুয়ো বা ভূতের ফাঁদ। ঘটনা আছে কূপের পানি কখনো শুকায় না, বরং বৃষ্টি না হলেও ভরা মৌসুমে পানি উপচে ওঠে। আর সেই পানি কালচে, ঘন এবং এক অদ্ভুত মিষ্টি গন্ধযুক্ত। কিন্তু আসল আতঙ্কের শুরু হয় 2018 সাল থেকে, যখন কূপটি চারপাশের জঙ্গল সহ একটা রিয়েল এস্টেট ডেভেলপারের দখলে আসে। তারা জঙ্গল কাটা ও কূপটি ভরাটের কাজ শুরু করে। সেখান থেকেই একের পর এক অদ্ভুত, ভয়ঙ্কর ও মৃত্যু ঘটনা ঘটতে থাকে। তানভীর হোসেন এই ঘটনার উপর 2023 সাল থেকে রিপোর্টিং করছিলেন। তিনি প্রথম দিকের ঘটনাগুলো সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। তার সংগৃহীত তথ্য ও তার নিজের চোখে দেখা ঘটনাই আজ আমি আপনাদের বলবো। ঘটনা 1, শ্রমিকদের পাগলামি ও আত্মহত্যা। 2018 ডেভেলপার কোম্পানির প্রথম শ্রমিক দল যখন কূপটি ভরাট করতে যায়, তখনই প্রথম বিপত্তি। তাদের বুলডোজার কূপের কাছে যেতেই হঠাৎ বন্ধ হয়ে যায়। ইঞ্জিনিয়াররা কোনো ত্রুটি পাননি। পরের দিন এক শ্রমিক রশিদ দাবি করে যে সে রাতে দেখেছে একটি লম্বা, হাড্ডিসার, ভেজা চুলের নারী কূপের পাড়ে বসে চুল আঁচড়াচ্ছিল এবং তাকে ইশারা করছিল। রশিদ পাগলের মতো আচরণ করা শুরু করে এবং শেষমেশ সে পালিয়ে যায়। এর 1 সপ্তাহ পর আরেক শ্রমিক করিম হঠাৎ দিন দুপুরে চিৎকার করে বলে, ওরা আমাকে টানছে, ওরা বলছে আমি তাদের দলে যাব। বলে এসে দৌড়ে গিয়ে সরাসরি কূপের মধ্যে ঝাঁপ দেয়। তার লাশ উদ্ধার করা যায়নি। কূপ এতটাই গভীর এবং সংকীর্ণ ছিল যে ডুবুরিরা নিচে নামতে ভয় পেয়েছিল। এরপরই কূপ ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। ডেভেলপার কোম্পানি জমিটি ছেড়ে দেয়। গুজব শোনা যায় কোম্পানির মালিকও এক রাতে স্বপ্নে দেখেন সেই কূপ থেকে রক্তমাখা হাত বার হয়ে আসছে এবং সকালেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান। ঘটনা 2, কিশোরদের গেম ও অনিবার্য পরিণতি। 2021 স্থানীয় কিছু কিশোর ইন্টারনেটে চ্যালেঞ্জ দেখে এক রাতে সেই বাড়িতে ভূত খোঁজার জন্য যায়। তাদের দলের নেতা ছিল ইমান। তারা কূপের কাছে ক্যামেরা সেট করে রেকর্ডিং চালু রাখে। তাদের মধ্যে একজন সোহেল সাহস দেখানোর জন্য কূপের পাড়ে দাঁড়িয়ে সেলফি তোলে। ছবি তোলার পর তারা সবাই দৌড়ে পালিয়ে আসে।
পরদিন সকালে সোহেলের ঘরে তার লাশ পাওয়া যায়। সে আত্মহত্যা করেছে। পাশে একটি নোটে লেখা, ওরা বলছে আমার ছবি তুলেছে, এখন আমাকে নিতে আসবে। আমি যাচ্ছি ওদের কাছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সোহেলের সেলফি ফোনে পাওয়া যায়। সেই ছবিতে সে একা নয়, তার পেছনে কূপের অন্ধকার গর্ত থেকে অসংখ্য হাত বের হয়ে আসছে, যেন তাকে টানতে চাইছে। আরও ভয়ঙ্কর হলো সোহেলের মৃত্যুর পর বাকি কিশোরদের একজন একজন করে উধাও হতে থাকে। ইমান পাগল হয়ে যায়। সে এখনও মানসিক হাসপাতালে আছে আর দিনরাত শুধু বলে, পানি, পানির ভেতরে মানুষ, ওরা ঠান্ডায় কাঁপছে, আমাকেও ডাকছে। ঘটনা 3, তানভীরের ব্যক্তিগত অনুসন্ধান ও সরাসরি মোলাকাত, 2023। তানভীর একজন পেশাদার সাংবাদিক হিসেবে এই ঘটনাগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়েছিলেন। তিনি স্থানীয় লোককথা, ঐতিহাসিক নথি ঘেঁটে একটি মোটামুটি চিত্র পেয়েছিলেন। তিনি স্থানীয় এক বৃদ্ধার কাছে শোনেন, জমিদার নাকি তান্ত্রিক বিদ্যায় বিশ্বাস করতেন। সেই কূপে তিনি নাকি এক ভয়ঙ্কর বশীকরণ করেছিলেন, যাতে ওই কূপে মারা যাওয়া আত্মাগুলো কখনো বের হতে না পারে এবং তার সম্পদ পাহারা দেয়। তানভীর সিদ্ধান্ত নিলেন তিনি দিনের বেলায় একজন স্থানীয় গাইড ও একজন সাহসী ক্যামেরাম্যানকে নিয়ে সরাসরি সেই কূপ পরিদর্শন করবেন। তানভীরের ভাষায়, আমরা বাড়ির ধ্বংসাবশেষ পার হয়ে পেছনের জঙ্গলে ঢুকলাম। কূপটা ছিল একেবারে জঙ্গলের গভীরে, যেন প্রকৃতি নিজেই তাকে ঢেকে রেখেছে। কূপের চারপাশের মাটি একদম কাদা, ভিজে। গন্ধটা ছিল, মনে হচ্ছিল যেন কোনো পুরনো হাসপাতালের থার্মোমিটারের ভেতরের মিথাইলেটেড স্পিরিট আর পচা মাছের গন্ধ। কূপটা গোলাকার, পাড় ইটের, কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে। ভেতরে তাকালে শুধু গাঢ় কালো অন্ধকার। পানি দেখা যাচ্ছিল না, কিন্তু ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাষ্প উঠছিল। আমরা ক্যামেরা রোলিং করছিলাম। আমি কূপের কাছাকাছি গিয়ে মাইক্রোফোন নামাতে চাইলাম পানির শব্দ শুনব বলে। তখনই প্রথম অস্বাভাবিকতা। আমার মাইক্রোফোনে কান প্যাডে একটা ফিসফিসানি ভেসে এলো, অনেক মানুষের ভিড়ের মধ্যে কথাবার্তার মতো। এসো, নিচে, ঠান্ডা, থাকো। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার গাইডের মুখ সাদা হয়ে গিয়েছিল। সে বলল, স্যার চলে যাই। কিন্তু এর মধ্যেই ক্যামেরাম্যান চিৎকার করে উঠল, স্যার দেখুন। সে তার ক্যামেরার মনিটর আমাদের দেখালো। কূপের ভেতরে ইনফ্রারেড মোডে পানির নিচে শুধু সাদা সাদা কিছু আকৃতি ভাসছিল। তারা মানুষের আকৃতির ছিল, কিন্তু কেউ হাত তুলে আছে, কারো মাথা একদম কাত, ঠিক যেন জলে ভাসছে। কিন্তু সমস্যা হলো, সেদিন কূপে পানি ছিল স্থির, কোনো নড়াচড়া ছিল না। তাহলে এই ভাসমান দৃশ্য? আমরা 1 মিনিট স্তব্ধ হয়ে দেখছিলাম। তারপরই মনিটরে সেই ভাসমান আকারগুলোর মধ্যে একটি হঠাৎ করে তার মুখ ফেরালো সরাসরি ক্যামেরার দিকে। একটা ফাঁকা কালো গর্তের মতো মুখ, এবং সেটা ঝটকা দিয়ে দ্রুত ক্যামেরার দিকে এগিয়ে আসছিল, যেন ভেসে উঠছে পানির উপরে। আমরা 3 জনই পিছু হটে দৌড় দিলাম। কিন্তু দৌড়ানোর সময় আমি পেছনে তাকিয়ে দেখি কূপের পাড়ে দাঁড়িয়ে আছে একটি সাদা পোশাকের মূর্তি, দীর্ঘ ভেজা চুল। সে নড়ছিল না, কিন্তু আমি নিশ্চিত আমরা যখন গিয়েছিলাম সেখানে কেউ ছিল না। আমরা গাড়িতে উঠে পালিয়ে আসি। তার রাতেই আমার প্রথম অনুভূতি শুরু হয়। আমার ফ্ল্যাটে আমি একা থাকি। সেই রাতে আমি বারবার শুনতে পাচ্ছিলাম টপ টপ পানির ফোঁটার শব্দ, যেন কেউ ভেজা পায়ে হাঁটছে। আমার বাথরুমের ট্যাপ নিজে থেকে খুলে গেছে, এমন 2 বার। সবচেয়ে ভয় পেয়েছিলাম যখন আমি ঘুমানোর আগে আমার ফোন চেক করি। আমার গ্যালারিতে আমাদের তোলা সেই ভিডিও ফাইলটি খুলে দেখি। সেখানে আমাদের দৌড়ানোর দৃশ্যের পর ক্যামেরা মাটিতে পড়ে গিয়েছিল। সেই ফুটেজে দেখা যায় কূপ থেকে একটা সাদা ভিজে হাত বেরিয়ে এসে ক্যামেরাটা টেনে নিয়ে যায় কূপের দিকে। ভিডিওটি কূপের গাঢ় অন্ধকারে ডুবে যায় এবং শেষ হয় একটি করুণ কান্নার শব্দে। পরের কয়েক মাস আমি একটা আচ্ছন্নতা অনুভব করি। হঠাৎ হঠাৎ অকারণে বিষণ্ণতা, দুঃস্বপ্ন, সবসময় একই স্বপ্ন। আমি সেই কূপের ভেতরে আটকে আছি, আর আমার চারপাশে অস্পষ্ট মূর্তিগুলো আমাকে ঘিরে ধরে। তারা শুধু বলে, ঠান্ডা, একা, থাকো। আমার স্বাস্থ্য ভেঙে পড়ে। ডাক্তাররা কিছু পায়নি। শেষ পর্যন্ত আমি এক ধর্মীয় ব্যক্তির শরণাপন্ন হই। তিনি আমাকে বলেন, কূপে আটকে পড়া আত্মাগুলো এতটাই ক্ষুব্ধ ও হতাশ যে তারা যে কাউকে নিজেদের দলে টানতে চায়, তাদের একালিত্ব ও ঠান্ডা ভাগ করে নিতে চায়। তাদের নজর এখন আমার উপর পড়েছে। আমি তার পরামর্শে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করি এবং কিছু সৎ কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখি। ধীরে ধীরে সেই অনুভূতি কমে, কিন্তু আমি জানি সেটা চলে যায়নি। আজও রাত 10টার পরে যদি আমি কোনো জলাশয়ের পাশ দিয়ে যাই, আমি অনুভব করি সেই কূপের ডাক, এবং আমার ফোনে আজও মাঝে মাঝে সেই ডিলিটেড হওয়ার কথা ভিডিও ফাইলটি ফিরে আসে। আমি তা আর কখনো খুলে দেখিনি। তানভীরের সতর্কবার্তা। এই রিপোর্ট আমার জন্য শুধু একটি স্টোরি ছিল না, এটি একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আমি সকলকে বলবো, কৌতূহলকে মৃত্যুর চেয়েও বড় মনে করবেন না।
কিছু দরজা আছে যেগুলো খোলা উচিত নয়, কিছু অন্ধকার আছে যা অনুসন্ধানের যোগ্য নয়। লক্ষ্মীপুরের সেই কূপ শুধু একটি গর্ত নয়, সেটা নরকের একটি প্রবেশদ্বার, এবং সেটা এখনও খোলা আছে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনাই আমাদের দেখালো আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশের বুকে কোথায় কোথায় এমন নিষিদ্ধ অভিশপ্ত স্থান লুকিয়ে আছে, যেগুলো মানুষের তৈরি কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাবনার সেই শেওড়া গাছের নিচে যারা চাপা পড়ে আছেন, আর লক্ষ্মীপুরের কূপের জলে যারা চিরতরে আটকে রয়েছেন, তারা কি কখনো শান্তি পাবে, নাকি তাদের মতোই আরও অনেককে তারা নিজেদের অনন্ত শীতলতা ও একালিত্বের সঙ্গী বানাতে চাইবে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 39 এখানেই শেষ হচ্ছে। আপনার বাড়িতে কি কখনো এমন অশরীরীর উপস্থিতি অনুভব করেছেন, নাকি আপনার জানা কোনো নিষিদ্ধ স্থানের ঘটনা আছে? আমাদের সাথে শেয়ার করুন ashoriryofficial@gmail.com ঠিকানায়। আগামীকাল রাত 10টায় নিয়ে আসব আরও গভীর, আরও রহস্যময় দুটি ঘটনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এবং মনে রাখবেন আপনার পিছনের সেই ফাঁকা চেয়ারটি সত্যিই কি ফাঁকা। শুভরাত্রি।